আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে উদ্ভিদ সাহিত্যের আরও একটা লেকচারে স্বাগতম। তোমরা জানো যে গত ক্লাসগুলোতে আমি উদ্ভিদ সাহিত্যের সক্রিয় পরিশোষণ পদ্ধতি খনিজ লবণ নিয়ে আলোচনা করতেছিলাম এবং গত ক্লাসে আমরা লেসিথিন বাহক মতবাদটা লজিক এবং বেসিক সহকারে আমি কিন্তু তোমাদেরকে পড়াইছিলাম, লজিক এবং বেসিক সহকারে। তো ঠিক সেমভাবে যে সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে যে খনিজ লবণ পরিশোষণ আছে, তার আরেকটা মতবাদ নিয়ে আমি হাজির হয়েছি, যেটা অনেক গুরুত্বপূর্ণ বলতে গেলে। সেটা হচ্ছে প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এই মতবাদটার নাম কি? প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট মতবাদ। এটা সক্রিয় পরিশোষণ পদ্ধতিদের একটি মতবাদ, যে পদ্ধতিতে আমরা বলেছিলাম এটিপি লাগবে এবং বাহক লাগবে এবং ক্যাটায়ন ও অ্যানায়ন একসাথে শোষিত হবে। তোমরা যদি লেসিথিন বাহক মতবাদটা পড়ে থাকো, সেই মতবাদে আমি এগুলা বলছিলাম। তো এটা যেহেতু একটা সক্রিয় পরিশোষণ পদ্ধতি, তাই এখানে আমরা দেখব যে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিশোষিত হবে এবং তাদেরকে পরিবহন করতে বাহকের প্রয়োজন হবে এবং এটিপি লাগবে। দেখো, এই মতবাদটার নাম প্রোটন অ্যানায়ন কো ট্রান্সপোর্ট। কেন? প্রোটন বলতে আমরা বুঝি এইচ প্লাসকে, তোমরা সবাই জানো, এবং অ্যানায়ন মানে হচ্ছে এ মাইনাস, মানে হচ্ছে আমরা যে সকল ঋণাত্মক চার্জযুক্ত আয়ন দেখি সেগুলো হচ্ছে অ্যানায়ন। কো শব্দটার অর্থ হচ্ছে একসাথে এবং ট্রান্সপোর্ট শব্দটা হচ্ছে পরিবহন। দ্যাট মিনস এটা কি বুঝতে যাচ্ছে? প্রোটন এবং অ্যানায়ন একসাথে পরিবাহিত হয়, প্রোটন এবং অ্যানায়ন একসাথে পরিবাহিত হয় এই মতবাদ অনুযায়ী। দেখো, প্রোটনকে আমি ক্যাটায়নও বলতে পারবো, তোমরা মাইন্ড করতে পারবো না। কেন? কারণ প্রোটন পজিটিভ চার্জ, ক্যাটায়নও পজিটিভ চার্জ। তাহলে দেখো, প্রোটন আর অ্যানায়ন একসাথে পরিবাহিত হচ্ছে, মানে হচ্ছে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিবাহিত হচ্ছে। আমি বারবার বলছিলাম সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে ক্যাটায়ন এবং অ্যানায়ন একসাথে পরিবাহিত হয়। এটার নামেই বোঝা যাচ্ছে যে ক্যাটায়ন এবং অ্যানায়ন মানে প্রোটন আর অ্যানায়ন একসাথে পরিবাহিত হচ্ছে। আমরা দেখব এই মতবাদ অনুযায়ী যে কিভাবে প্রোটন আর অ্যানায়ন একসাথে পরিবাহিত হয়। একসাথে পরিবাহিত হবে মূলের ভিতরে। কোথায়? মূলের ভিতরে। মূলের ভিতরেই তো যাবে, যেহেতু আমরা এটা খনিজ লবণ পরিশোষণ করতেছি। দেখো, আমরা বলছিলাম যে সক্রিয় পরিশোষণ পদ্ধতিতে বাহক প্রয়োজন। বাহকগুলো কোথায় থাকে অ্যাকচুয়ালি বলো তো? মূলের কোষঝিল্লিতে, তাই না? গত ক্লাসে আমরা যখন লেসিথিন বাহক মতবাদ পড়াইছিলাম, সেখানে আমি দেখাইছিলাম যে কোষঝিল্লির ভিতরে লেসিথিন নামক একটা বাহক ছিল, ফসফোলিপিড ছিল। ঠিক সেমভাবে এই মতবাদ অনুযায়ী প্রোটন এবং অ্যানায়ন বলো বা যাই বলো, আয়নকে বহন করতে একটা বাহক লাগবে। এখন এই মতবাদ অনুযায়ী বাহক ডিফারেন্ট। লেসিথিন বাহক মতবাদে ছিল, বাহকটা ছিল লেসিথিন, বাট এখানে কিন্তু লেসিথিন আসবে না। এই মতবাদ অনুযায়ী বলতেছে কোষঝিল্লিতে অবস্থিত প্রোটিন আয়ন বাহক হিসাবে কাজ করে। দ্যাট মিনস কোষঝিল্লির অভ্যন্তরে কিন্তু প্রোটিন থাকে। তোমরা যদি কোষঝিল্লির স্ট্রাকচার পড়ে থাকো, দেখবা যে কোষঝিল্লির স্ট্রাকচারটা মূলত ফসফোলিপিড দিয়ে তৈরি এবং ওই ফসফোলিপিডের মাঝে 3 ধরনের প্রোটিন থাকে, মেমব্রেন প্রোটিন থাকে। দ্যাট মিনস ফসফোলিপিডের ভিতরে বা কোষঝিল্লির ভিতরে কিন্তু প্রোটিন থাকে, ঠিক আছে? সো ওই প্রোটিনগুলাই বাহক হিসেবে কাজ করবে। কিন্তু লেসিথিন বাহক মতবাদে ফসফোলিপিডটা বাহক হিসেবে কাজ করছিল। যাই হোক, ঠিক সেমভাবে দেখো, এটা যদি মূলের কোষঝিল্লি হয়, এটা যদি মূলের ভিতরের অংশ হয়, আর এটা যদি মাটির অংশ হয়, এই পাশটা মাটির অংশ, এই পাশটা মূলের কোষঝিল্লি এবং এই পাশটা হচ্ছে মূলের ভিতরের দ্রবণ। দ্যাট মিনস এখানে খনিজ লবণ আসলেই শোষিত হবে আর কি। যাই হোক, তো মূলের কোষঝিল্লিতে দেখো আমি প্রোটিন আঁকছি, এই যে গোল গোল করে যেটা দেখতেছ সেগুলো হচ্ছে প্রোটিন, এই যে গোল গোল। দ্যাট মিনস এই কোষঝিল্লির ভিতরে যে প্রোটিনগুলো আছে এগুলাই কিন্তু বাহক, এগুলাই হচ্ছে বাহক। এখন এটার একটা আমি নাম দিছি, দেখো এটার নামটা ইন্টারেস্টিং, প্রোটন পাম্প প্রোটিন। এটার নাম কি? প্রোটন। প্রোটন মানে হচ্ছে এই যে প্রোটন, পাম্প মানে হচ্ছে পাম্প করা। পাম্প করা মানে তো বুঝো এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। পাম্প শব্দটা মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। যেরকম আমরা পাম্প দেই না, যে বলে পাম্প দেই, পাম্প দে, পাম্প দিয়ে দিই উপরে তুলি বলে একটা মানুষকে, এই পাম্প মানে সেই পাম্প। দ্যাট মিনস পাম্প মানে কি? এই প্রোটিনটা কি করবে? প্রোটন পাম্প করবে। তাই এই প্রোটিনটার নাম হচ্ছে প্রোটন পাম্প প্রোটিন। তাহলে এই প্রোটিনটার নাম কি? প্রোটন পাম্প প্রোটিন। কেন? কারণ এই প্রোটিনটা প্রোটন পাম্প করবে। দেখবো আমরা কিভাবে পাম্প করবে। তবে এখানে আরও 2টা প্রোটিন আছে, যেমন এই প্রোটিনটাকে আমি বলতেছি নিষ্ক্রিয় প্রোটিন। তোমরা জানো নিষ্ক্রিয় শব্দটা আমরা তখনই ইউজ করি যখন সেটা কোনো কাজের না, আর সক্রিয় শব্দটা তখনই ইউজ করি, বা অ্যাক্টিভ শব্দটা তখন ইউজ করি যেটা কাজের।
তো আপাতত এই প্রোটিন যেটা আছে বা এখানে যে প্রোটিনগুলো আছে বা এই যে প্রোটিনটা দেখতেছো এটাই দেখো, এই প্রোটিনটা কোনো কাজের না আপাতত। তো এটাকে আমাকে কাজের করে তুলতে হবে, মানে সক্রিয় করে তুলতে হবে। এই নিষ্ক্রিয় প্রোটিনটা নিষ্ক্রিয় মানে কাজের না, এখন এটাকে আমাকে কাজের করে তুলতে হবে, মানে সক্রিয় করে তুলতে হবে। এখন এই নিষ্ক্রিয় প্রোটিনটা কখন সক্রিয় প্রোটিন হয় সেটাই আমরা দেখব, মানে এই অকাজের প্রোটিনটা কিভাবে কাজের প্রোটিন হবে সেটাও আমরা দেখে ফেলবো। লজিক আছে, বায়োলজিতে কি আছে, লজিক আছে, আমরা দেখে ফেলবো নিষ্ক্রিয় প্রোটিনটা কিভাবে সক্রিয় হবে, এটা আমরা দেখে ফেলবো। আচ্ছা, এখানে আরেকটা প্রোটিন আছে, এটারও কাজ আছে, সো এগুলো আসতেছি। এখন দেখো, এই মতবাদ অনুযায়ী তো খনিজ লবণ পরিশোষণ হয়। তো এখন দেখবো আমরা কিভাবে খনিজ লবণ পরিশোষণ হয়। এই মতবাদটা বই পড়ার সময় তোমাদের অনেক মনে প্রশ্ন জাগতে পারে বা অনেক কনফিউশন থাকতে পারে, এই কনফিউশনগুলো এই লেকচারে তোমরা সমাধান পেয়ে যাবে। দেখো, এই প্রোটিনটার নাম কি দিছি ভাইয়া? প্রোটন পাম্প প্রোটিন। তার মানে বোঝা যাচ্ছে এটা কি পাম্প করবে, প্রোটন পাম্প করবে। তাহলে কাজ শুরু হবে এখান থেকেই, এই প্রোটিনটাতে গিয়ে কাজ শুরু হবে। এই প্রোটিনটা প্রোটন পাম্প করা শুরু করবে। ধরে নাও এটা হচ্ছে মূলের দ্রবণ আর এটা হচ্ছে মাটির দ্রবণ, তাই এখান থেকে শুরু করবে। এই যে মূলের দ্রবণ যেটা দেখতে পাচ্ছ, ধরে নাও এখানে অসংখ্য প্রোটন আছে। প্রোটন মানে বুঝতেছো তো, অসংখ্য H+ আছে। আমি ধরে নাও এখানে কয়টা প্রোটন দিলাম, 5টা প্রোটন দিলাম। কয়টা প্রোটন দিলাম? 5টা প্রোটন দিলাম। তো এখানে আমরা বুঝতেই পারতেছি এখানে অসংখ্য প্রোটন আছে, ঠিক আছে? কোথায়? মূলের ভিতরের দ্রবণে। এগুলোকে তোমরা তুলনা করতে পারো যে অবাধ্য সন্তানের সাথে। অবাধ্য সন্তান মানে বুঝো তো, যারা মা বাবার কথা শুনে না, ওই সকল সন্তানকে বলা হয় অবাধ্য সন্তান। তাদের সাথে আমরা এগুলাকে কম্পেয়ার করতে পারি, ঠিক আছে? অবাধ্য সন্তানের কি, একটু দেখবো অবাধ্য সন্তানগুলো কি হয়। আচ্ছা, যাই হোক, এই যে H+ আছে, অনেকগুলো আছে আলহামদুলিল্লাহ, মূলের ভিতর অনেকগুলো H+ আছে। এখন মনে রাখবা, যেহেতু মূলের ভিতর H+ আছে অনেকগুলা, তাহলে এখানে আমরা দুইটা কথা ইউজ করব। এই কথাগুলো যদি বুঝো, তোমার বইয়ে পড়ার সময় যে কনফিউশনগুলো ক্রিয়েট হবে সেগুলো তুমি সলভ পেয়ে যাবা। দুইটা কথা বলবো, যেহেতু এখানে H+ অনেক বেশি আছে, দেখো 5টা মানে অনেক বেশি, তার মানে আমি এখানে একটা কথা ইউজ করতে পারি, যেহেতু H+ বেশি, তাহলে আমরা বলতে পারি এই মূলের ভিতরে আপাতত পজিটিভ চার্জ বেশি। এরকম একটা আমার কথা ইউজ করতে পারি। দেখো, H+ বেশি, প্লাস মানে কি? পজিটিভ চার্জ। দ্যাট মিনস আমরা বলতে পারি পজিটিভ চার্জ বেশি। এখানে একটা কথা ইউজ করতে পারি আমরা কি? পজিটিভ চার্জ বেশি। কি বেশি কেন? কারণ H+ মানে কি? পজিটিভ না, সো পজিটিভ চার্জ বেশি। আরেকটা জিনিস আমরা ইউজ করতে পারি এটার পাশাপাশি, সেটা হচ্ছে কি বেশি বা কি জিনিস, আরেকটা জিনিস ইউজ করতে পারি, সেটা হচ্ছে pH কম। pH লো, লো মানে কম। এই শব্দটা তোমরা বুঝবা না। এই শব্দটা এখন তোমরা কি করবা না, বুঝবা না যে ভাইয়া pH লো কেন বলছেন। পজিটিভ চার্জ বেশি এটা বোঝা গেছে, কারণ H+ তো আমরা এখানে লিখলাম, আমি লিখলাম এখানে H+ কি আছে? বেশি আছে। হ্যাঁ, এখানে আমি বেশি লিখলাম, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, তো পজিটিভ চার্জ বেশি বললেন, আবার pH লো বললেন। পজিটিভ চার্জ বেশি বোঝাই যাচ্ছে, কারণ H+ যত বেশি পজিটিভ চার্জও তত বেশি হবে। বাট ভাই pH লো বা pH কম, এটা বুঝতে পারলাম না। এটা বোঝার জন্য তোমাদেরকে আমি একটা বলছি, আমি নোট দিয়ে দিব। নোটটা আমরা গুছাই একটা নোট দিয়ে দিব, তোমরা লেখাগুলো বুঝতে পারবা। কিন্তু দেখো pH লো কেন বলতেছি, দেখো pH এর একটা ফর্মুলা আছে, তোমরা যারা HSC 23 বেচ আছো তোমরা হয়তো আপাতত বুঝবা না, বাট pH এর এই সূত্রটা দেখো। pH এর এই সূত্রটা হচ্ছে -log H+। pH এর একটা সূত্র হচ্ছে, বা pH এর সূত্র হচ্ছে -log H+। দেখো, মাইনাস মানে নেগেটিভ। এখন তুমি আমাকে বলো, এখানে যদি তুমি H+ এর পরিমাণ বেশি বসাও, H+ এর পরিমাণ বেশি বসাও, নেগেটিভ মান বেশি আসবে। আর নেগেটিভ মান বেশি আসা মানে হচ্ছে সংখ্যায় সেটা কম বা কম বোঝায়। দ্যাট মিনস এখানে যদি 3 বসাও তাহলে এটা হয়ে যাচ্ছে -3, আর এখানে যদি 2 বসাও তাহলে এটা হয়ে যাচ্ছে -2। দ্যাট মিনস আমরা বলতে পারি -3 হচ্ছে ছোট, -2 হচ্ছে বড়। নেগেটিভ যত বেশি হয় সেটা তত ছোট হয়। তাহলে H+ এর পরিমাণ যত বেশি আসবে, এই pH এর ভ্যালুটা তত বেশি নেগেটিভ আসবে। আর যত বেশি নেগেটিভ তত বেশি লো, তাই না? যত নেগেটিভ তত লো না, যত নেগেটিভ তত লো, তাই আমরা বললাম pH লো।
দ্যাট মিনস এইচ প্লাসের পরিমাণ যত বেশি হবে পিএইচের মান তত কম হবে। কেন? কারণ নেগেটিভ, যে এখানে বেশি অ্যামাউন্ট বসে দিলে নেগেটিভ অ্যামাউন্ট বেশি, এখানে যদি এইচ প্লাস বেশি বসে দাও তাহলে সেটা নেগেটিভ বেশি হয়ে যাচ্ছে, আর নেগেটিভ বেশি মানে কি পিএইচ কম, মানে পিএইচের ভ্যালুটা কম আসবে, সো পিএইচ লো। আশা করি এই দুইটা লাইন তোমরা বুঝতে পারছো। আশা করি এই পিএইচের ফর্মুলা দিয়ে কেন বুঝতে পারছো এইচ প্লাস বেশি হলে পিএইচ লো হবে। ওকে, সো এখন দেখো এটা তো গেল, এই যে দুইটা জিনিস তোমরা বুঝতে পারছো। এইবার দেখো এগুলো হচ্ছে অনেকটা মা বাবার অবাধ্য সন্তানের মতো। তো মা বাবার অবাধ্য সন্তানকে ধরো একদিন বাবার কথা শুনলো না, তো বাবা কি করলো, এই যে অবাধ্য সন্তানগুলোকে ঘর থেকে বের করে দিতে চাচ্ছে, বলে তুই চলে যা, তুই আমার কথা যেহেতু শুনছ না, তোর এখানে থাকার কোনো অধিকার নাই। সো এখানকে বাবা কি করলো, এই অবাধ্য সন্তানগুলোকে ধর 5টার মধ্যে সবাই তো অবাধ্য হবে না, ধর 2-3টা অবাধ্য আর কি, তো 5টার মধ্যে 2-3টা অবাধ্য সন্তানকে ঘর থেকে বের করে দিল। এখন বের করার জন্য একটা কি লাগবে, বাহক লাগবে। বাহকটার নাম কি প্রোটিন। প্রোটিনটা প্রোটনকে কি করবে, পাম্প করবে, এগুলো প্রোটন না, এই প্রোটনকে কি করবে, পাম্প করবে, পাম্প করে মূল থেকে মাটিতে পাঠিয়ে দিবে। দ্যাট মিনস এই প্রোটন পাম্প প্রোটিনটা কি করবে, এখান থেকে অবাধ্য প্রোটনগুলোকে, মানে যেগুলো মা বাবার কথা শোনা না, এদেরকে এখান থেকে পাম্প করে মাটিতে পাঠিয়ে দিবে। ধরে নাও এখান থেকে আমরা এটাকে এভাবে এই এইচ প্লাসকে আমরা কি করে দিলাম, পাঠিয়ে দিলাম, ধরো 2টা এইচ প্লাসকে পাঠিয়ে দিলাম। হ্যাঁ, ধরে নাও 2টা এইচ প্লাসকে আমরা পাঠিয়ে দিলাম, 2টা এইচ প্লাসকে পাঠিয়ে দিলাম, এখানে 5টা ছিল, তো 5টা থেকে আমরা 2টাকে পাঠিয়ে দিলাম। 2টা হচ্ছে অবাধ্য, কথা শোনে না, বাকি 3জন ভালো আছে, বাকি 3জন ভালো। তো এই যে প্রোটন কি করলো, প্রোটিনটা কি করলো, এই প্রোটনগুলোকে পাম্প করে মূল থেকে বের করে দিল। এই দেখো এটা হচ্ছে মূল, এটা হচ্ছে মাটি, মূল থেকে বের করে দিল। এখন চিন্তা করো এই অবাধ্য সন্তানগুলোকে কি নিজে নিজে গেছে, এই এইচ প্লাসগুলো কি নিজে নিজে গেছে, নাকি বাবা ঘাড় ধরে বের করে দিছে? বাবা ঘাড় ধরে বের করে দিছে, এরা নিজে নিজে যায় নাই। সো এই ক্ষেত্রে বাবাকে বের করে দিতে হলে বাবাকে শক্তি প্রয়োগ করতে হবে, এভাবে ওর হাতটা ধরে টেনে ঘর থেকে বের করে দিতে হবে, মানে প্রচুর শক্তি খরচ করতে হবে বাবাকে, বা থাপ্পড় মারতে হবে। থাপ্পড় মারাটাও কিন্তু এনার্জি ক্ষতি করা, তাই না? থাপ্পড় মারতে হবে, এনার্জি লস করতে হবে। দ্যাট মিনস যখন প্রোটন পাম্প প্রোটিন, এই প্রোটনগুলোকে পাম্প করতে থাকবে, ওই পাম্প করার জন্য কি লাগবে, শক্তি লাগবে। দ্যাটস ওয়াই আমরা বলতে পারি এইখানে এক এটিপি লাগবে, মানে এটিপি ভেঙে গিয়ে, আমি বলি এটিপি হচ্ছে এডিনোসিন ট্রাইফসফেট। যারা জানো না তাদেরকে আমি বলি এটিপি মানে হচ্ছে, বায়োলজিতে এটিপি মানে শক্তি, 9-10 তো পড়ার কথা। এডিনোসিন ট্রাইফসফেট এটা হচ্ছে শক্তি। এটিপি ভেঙে যাওয়া মানে হচ্ছে শক্তি খরচ হওয়া। দ্যাট মিনস শক্তি খরচ হবে, শক্তি খরচ হয়ে কী হবে বলো তো, এডিপি তৈরি হবে, এডিনোসিন ডাইফসফেট প্লাস একটা ইনঅর্গানিক ফসফেট। তার মানে এখানে আমরা শক্তি খরচ করলাম, এখানে আমরা কি খরচ করলাম, শক্তি। বাবা কি খরচ করলো, শক্তি খরচ করলো। এখন এখানে তো এনজাইম লাগবে, এনজাইম ছাড়া কোনো কাজ করবে না। এখানে যে এনজাইমটা কাজ করে এটার নাম হবে এটিপিএস। আমরা জানি নামের শেষে যদি এইচ থাকে এটা এনজাইম বোঝায়। দ্যাট মিনস এটিপি এনজাইম এটিপিকে ভেঙে এডিপি এবং ইনঅর্গানিক ফসফেটে পরিণত করে, এবং এখানে প্রচুর শক্তি খরচ হয়, এবং ওই শক্তিকে কাজে লাগাইয়া প্রোটিন কি করে, প্রোটনগুলোকে পাম্প করে, মানে বাবা কি করে, অবাধ্য সন্তানগুলোকে ঘর থেকে বের করে দিছে শক্তি খরচ করে। আশা করি এতটুকু পর্যন্ত বুঝছো, প্র্যাকটিক্যালি বুঝেছি। বাবা শক্তি খরচ করে এই অবাধ্য প্রোটনগুলোরে ফাটাই দিছে বাইরে। এখন দেখো যখন মূলে, এতক্ষণ ধরে মূলে 5টা প্রোটন ছিল, একটু খেয়াল করবা, আমরা মূলের তাই হিসাব রাখবো, আমার মাটি হিসাব রেখে লাভ নাই। কারণ মনে রাখবা মূল হচ্ছে মূল হচ্ছে উদ্ভিদের অংশ, আর উদ্ভিদ হচ্ছে জীব। এখন যদি মূলের ভিতরে যদি মূল যদি ঠিক না থাকে তাহলে উদ্ভিদ ঠিক থাকবে না। আর মাটি তো একটা জড় পদার্থ, তাই মাটিকে আমরা এখানে বিবেচনায় আনবো না। আমরা সবসময় দেখবো মূল ঠিক আছে কিনা, মাটি ঠিক আছে কিনা এটা দেখার তো বিষয় না, মূল ঠিক আছে কিনা মানে উদ্ভিদটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে। এখন দেখো যখন মূল থেকে 2টা প্রোটন চলে গেছে,
দ্যাট মিনস আমরা বলি 5টা থেকে 2টা প্রোটন যেহেতু চলে গেছে, এখন কি আর H প্লাস বেশি আছে? না, এখন H প্লাস আমি বলবো পূর্বের তুলনায় কমে গেছে। দেখো এতক্ষণ ধরে H প্লাস 5টা ছিল, বেশি ছিল। যখন আমি 2টাকে পাঠাই দিছি, তাহলে 5টা সন্তানের মধ্যে 2টা সন্তান তো চলে গেছে, তাহলে এখন আর বাকি আছে 3টা সন্তান। ধরে নাও এই যে 3টা এই 2টা সন্তান চলে গেছে, এই 2টা সন্তান এখানে চলে গেছে, তাহলে বাকি আছে কয়টা সন্তান? 3টা সন্তান। তাহলে সন্তান কমে গেছে না, মানে H প্লাস কমে গেছে না। এখন আমরা এখানে একটা লাইন ইউজ করতে পারি, এতক্ষণ ধরে তো পজিটিভ চার্জ বেশি বলছিলাম মূলে, এটা পাঠাই দেওয়ার পর এটা লিখো, এই পজিটিভ চার্জ বেশিটা কখন, এটা লিখতে পারো এভাবে, পজিটিভ চার্জ বেশি কখন? প্রোটন পাম্প করার আগে। প্রোটন পাম্প করার আগে, তাই না? প্রোটন পাম্প করার আগেই তো পজিটিভ চার্জটা বেশি ছিল, তাই না? এখন প্রোটন পাম্প যখন করে ফেললাম, প্রোটন পাম্প করার পরে তুমি আমাকে বলো, আগে ছিল 5টা প্রোটন, 2টা প্রোটন চলে গেছে, তাহলে মূলের ভিতর এখন প্রোটনের সংখ্যা কম, দ্যাট মিনস পজিটিভ চার্জ কি এখন বেশি না কম? অবশ্যই কম, কারণ আগে ছিল 5টা, এখন 3টা। তাহলে এখন পজিটিভ চার্জ কি? কম। পজিটিভ চার্জ কি? কম। তাহলে বলো মূলের ভিতরে, নট মাটির, আমার মাটির বিবেচনা আনতেছে, মূলের ভিতরে চার্জের একটা পার্থক্য তৈরি হয়েছে না? দ্যাট মিনস আমরা এখানে বলতে পারি চার্জের পার্থক্য তৈরি হয়েছে। কিসের পার্থক্য তৈরি হয়েছে? চার্জের পার্থক্য তৈরি হয়েছে পাম্প করার পরে। চার্জের পার্থক্যকে বলা হয় পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। পটেনশিয়াল গ্রেডিয়েন্ট। এটাকে আরেকভাবে ডাকা হয় ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট। কোথায় ঘটতেছে এটা? মূলের ভিতর। তাহলে মূলের ভিতর, নট মাটি, মূলের ভিতর চার্জের পার্থক্য হচ্ছে, দেখো আগে বেশি ছিল এখন কম, বা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট হচ্ছে বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট হচ্ছে মূলের ভিতরে। এখন আসো আমি যদি এটা অন্যভাবে হিসাব করি, পিএইচ দিয়ে, যেরকম আর আমরা পিএইচ দিয়ে হিসাব করছিলাম, আমি এদিকে দেখাচ্ছি, এটা মূলের ভিতর হয়, নট মাটির ভিতরে হয় না। আমরা মাটিটা বলছি না বিবেচনায় আনবো, আমি সবসময় মূলটাকে ঠিক রাখবো, সেখানে মাটি বিবেচনার বিষয় না, এখানে মূল। এখন অন্যভাবে এটাকে বলতে পারি যে একটু আগে বলছিলাম পিএইচ মানে হচ্ছে মাইনাস লগ H প্লাস। সো H প্লাসের মান, পজিটিভ চার্জ যেহেতু আগে বেশি ছিল, মানে H প্লাস যেহেতু আগে বেশি ছিল, তাহলে পিএইচ কী ছিল? লো ছিল। দ্যাট মিনস পিএইচ কি তোমরা এখানেই লিখবা, মূলের দ্রবণেই লিখবা, মাটির দ্রবণে এটা লিখবা না, কারণ মাটি আমরা এখানে বিবেচনা আনবো না, তো আমি এখানে জায়গা নাই বিদায়, অথবা এখানে লিখতেছি। দেখো পিএইচ আগে ছিল কীরকম বলো তো, এখানে লিখো প্রোটন পাম্প করার আগে। প্রোটন পাম্প করার আগে পিএইচ কী ছিল বলো তো? লো। এখন প্রোটন পাম্প করার পরে কি হবে বলো তো? যেহেতু H প্লাসের মান কমে গেছে, তাহলে পিএইচ যেহেতু মাইনাস লগ H প্লাস, তো H প্লাসের মান যত কম দিবা মাইনাস তত কম হবে, ফলে এটা বোঝাই যাচ্ছে পিএইচ তত হাই হচ্ছে, উল্টা আর কি। তার মানে এখন কি হয়ে যাচ্ছে? পিএইচ কি হয়ে যাচ্ছে? হাই হয়ে গেছে পাম্প করার পরে। এখন এটাকেই বলা, এই যে পিএইচের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে না, এটাকেই বলা হয় পিএইচ গ্রেডিয়েন্ট। পিএইচ গ্রেডিয়েন্ট বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট, অল্টারনেটিভ নাম জানতে হবে, বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট। তাহলে দেখো পিএইচ আগে লো ছিল, পাম্প করার পর হাই হয়ে গেছে না? সো এটাই হচ্ছে পিএইচ গ্রেডিয়েন্ট বা পার্থক্য, বা গ্রেডিয়েন্ট মানে পার্থক্য বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট। তার মানে এখানে আমরা দুই ধরনের গ্রেডিয়েন্ট দেখতেছি, বাট ঘটনা একই, সেম জিনিস। একটা হচ্ছে চার্জের পার্থক্য বা পটেনশিয়াল গ্রেডিয়েন্ট বা ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট, আরেকটা দেখতেছি
পিএইচ গ্রেডিয়েন্ট বা কেমিক্যাল গ্রেডিয়েন্ট, দুটোটাই সেম জিনিস বলতে গেলে। এখন এই দুটাকে যদি আমরা একসাথে করি আমরা একটা ওয়ার্ড পাবো, বইয়ে পাবা এই ওয়ার্ডটা। একসাথে যদি করো, কি করো, একসাথে যদি করো বইয়ে তুমি এই ওয়ার্ডটা পাবা, ইলেকট্রো কেমিক্যাল গ্রেডিয়েন্ট। এখন তোমরা যখন বইয়ে এই ওয়ার্ডটা পাবা তখন তোমরা কনফিউশনে ভুগবা, এই জিনিসটা কি। এই জিনিসটা বোঝানোর জন্যই তোমাদেরকে এত কাহিনী করছি। দেখো ইলেকট্রো শব্দটা আসছে এখান থেকে, ইলেকট্রিক্যাল গ্রেডিয়েন্ট থেকে, মানে এই চার্জের পার্থক্য থেকে, বুঝা গেছে? তাহলে চার্জের পার্থক্য থেকে আসছে, প্লাস কেমিক্যাল শব্দটা আসছে এখান থেকে, কেমিক্যাল মানে পিএইচ গ্রেডিয়েন্ট থেকে, মানে পিএইচের পার্থক্য থেকে। এখন বুঝতে পারছো তোমরা এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে কি? ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চার্জ এবং পিএইচের পার্থক্য। ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে হচ্ছে চার্জ এবং পিএইচের পার্থক্য। চার্জ এবং পিএইচের পার্থক্যকে একসাথে বলা হয় ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট। শুধুমাত্র এই জিনিসটাই আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এই জিনিসটা কেন হয়েছে? প্রোটন পাম্প করার কারণে। কিসের কারণে হয়েছে? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা সৃষ্টি কেন হয়েছে, এরকম একটা আমি প্রশ্ন করলাম আর কি, তোমরা লিখবা ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কেন সৃষ্টি হয়। আনসার কি? প্রোটন পাম্প করার কারণে। প্রোটন যখন পাম্প হয়েছে তখনই এই ঘটনাগুলো ঘটছে, নাকি আগে হয়েছে? হয় নাই। অবাধ্য সন্তানগুলোকে যখন আমি পাঠিয়ে দিছি, মানে প্রোটনগুলোকে যখন পাঠিয়ে দিছি, মূল থেকে বাইর করে দিছি, তখনই কিন্তু এই কাহিনীটা ঘটছে, মানে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা ঘটছে, তাই না? নাকি এর আগে ঘটছে? এর আগে ঘটে নাই। দ্যাট মিনস কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা কেন সৃষ্টি হয়, তোমরা এটা লিখে রাখবা নোট করে। সেটা হচ্ছে এটা সৃষ্টি হয় প্রোটন পাম্প করার কারণে। শেষ। এতটুকু তোমরা বুঝে ফেলছো, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট বুঝে ফেলছো, চার্জের পার্থক্য বুঝে ফেলছো, পিএইচ গ্রেডিয়েন্ট বুঝে ফেলছো। এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে চার্জের পার্থক্য, পিএইচের পার্থক্যগুলো কেন হয় সেটাও বুঝে গেছো, প্রোটন পাম্প করার কারণে। মানে এখানে পার্থক্য মানে কি, এখানে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে, মূলের ভিতরে একটা কি সৃষ্টি হয়েছে? ইমব্যালেন্স। ইমব্যালেন্স মানে বুঝো তো, পার্থক্য মানে ইমব্যালেন্স, এটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। মানে এখানে একটা মূলের ভিতরে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, ওই পার্থক্যটাকে আমাকে ব্যালেন্স করতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমি এই যে বলছিলাম এই যে নিষ্ক্রিয় প্রোটিন, এই নিষ্ক্রিয় প্রোটিনটা সক্রিয় প্রোটিন কেন হয় সেটার আনসার আমি তোমাদেরকে দেবো বলছিলাম। সেটার অ্যান্সার এখনই তোমরাই পাবা, যে কেন নিষ্ক্রিয় প্রোটিনটা সক্রিয় প্রোটিন হয়, সেটার আনসারটা তোমরা এখনই পাবা। এই নিষ্ক্রিয় প্রোটিনটা তখনই সক্রিয় প্রোটিনে পরিণত হয় যখন এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়। দ্যাট মিনস এই খেয়াল করো, মূলের কোষঝিল্লির ভিতর এই ইনঅ্যাক্টিভ নিষ্ক্রিয় প্রোটিনটা আছে। নিষ্ক্রিয় মানে অকাজের, এটাকে আমাকে কাজের বানাইতে হবে। এখন এই নিষ্ক্রিয় প্রোটিনটা কখন সক্রিয় প্রোটিন হবে? যখন এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে। যখনই মূলের ভিতরে, খেয়াল করো, মূলের ভিতরে এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হবে, তখন কোষঝিল্লির অভ্যন্তরে যে নিষ্ক্রিয় প্রোটিনটা আছে সেটা সুন্দর করে সক্রিয় প্রোটিন হয়ে যাবে। দেখো এটা সুন্দর করে কি হয়ে যাবে? সক্রিয় প্রোটিন হয়ে যাবে। তাহলে আমি তোমাদেরকে বলছিলাম না যে নিষ্ক্রিয় প্রোটিনটা অকাজের, এটাকে কাজের বানাতে হবে, মানে সক্রিয় করতে হবে। আর সক্রিয় কিভাবে হবে সেটার আনসার তোমরা পাবে বলছিলাম না। এই যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট যখন মূলের ভিতরে সৃষ্টি হবে তখনই এই নিষ্ক্রিয় প্রোটিনটা সক্রিয় হবে। সক্রিয় মানে কোনো একটা কাজ করবে। এই সক্রিয় মানে কি? কোনো একটা কাজ করবে। কি কাজ করবে সেটা আমরা তো দেখবই। বইয়ে এরকম একটা লাইন পাবা, প্রোটন মোটিভ ফোর্স। প্রোটন মোটিভ ফোর্স, এই কথাটা তোমরা অনেকে বুঝতে পারো না, বাট এই কথাটা আর ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট কথাটা সেম কথা। আমি বলি যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট আর
প্রোটন মোটিভ ফোর্স জিনিসটা একই কথা কেন, তার আগে আমি এটা বলি। প্রোটন মানে কি? প্রোটন। মোটিভ মানে একটা কারণ বুঝাচ্ছে, আর ফোর্স মানে তো বুঝছো বল বুঝাচ্ছে। ফোর্স মানে কি বুঝাচ্ছে? বল বুঝাচ্ছে। এখন প্রোটন মোটিভ ফোর্স কেন বলতেছে দেখো, সেটা হচ্ছে তোমরা জানো এই যে প্রোটনগুলা মূল থেকে কোথায় বের হয়ে গেছে? মাটিতে বের হয়ে গেছে। সো বলতে চাচ্ছে প্রোটন মূল থেকে মাটিতে বের হওয়ার কারণে, মানে প্রোটন যাওয়ার কারণে কোষ ঝিল্লির অভ্যন্তরে একটা ফোর্স তৈরি হয়। কি তৈরি হয়? বল তৈরি হয়। কি তৈরি হয়? বল, ফোর্স। কিসের কারণে? প্রোটন যাওয়ার কারণে। তাই এটাকে বলা হচ্ছে প্রোটন মোটিভ। প্রোটন মোটিভ মানে কি? প্রোটন মোটিভ মানে হচ্ছে প্রোটন যাওয়ার কারণে, প্রোটন যাওয়ার কারণে, মূল থেকে মাটির বাইরে যাওয়ার কারণে কোষ ঝিল্লির অভ্যন্তরে একটা কি তৈরি হয়? ফোর্স। তাহলে এই যে ফোর্স, তাহলে প্রোটন মূল থেকে মাটির বাইরে যাওয়ার কারণে কোষ ঝিল্লির অভ্যন্তরে একটা ফোর্স তৈরি হয়। কি তৈরি হয় বলো তো? ফোর্স তৈরি হয়। এটাকেই বলা হয় প্রোটন মোটিভ ফোর্স। আর এই প্রোটন মোটিভ ফোর্সের কারণেও বলবে সক্রিয় প্রোটিন হয়। তো ঘুরে ফিরে একই কথা, ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা তো প্রোটন মোটিভ ফোর্সের কারণেই হয়েছে, কারণ প্রোটন গ্যাসে বিদায় তো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে, তাই না? দেখো এখান থেকে যখন প্রোটনটা গেছিল তখনই এই কাহিনীগুলো হয়েছে, তাই না? মানে এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা হয়েছে। তো এটা সেম কথা না? প্রোটন যাওয়ার কারণেই তো এটা হয়েছে। তো এটার কারণে যদি নিষ্ক্রিয় প্রোটিন সক্রিয় প্রোটিন হয়, তাহলে আমি বলতে পারি প্রোটন মোটিভ ফোর্সের কারণেও নিষ্ক্রিয় প্রোটিন সক্রিয় প্রোটিন হয়। ঘুরি ফিরি একই কথা, কারণ প্রোটন যাওয়ার কারণে, মানে এটার কারণে এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট সৃষ্টি হয়েছে। সো এটা বলো বা এটা বলো, দোনোটাই সেম কথা। দোনোটার কারণে এই নিষ্ক্রিয় প্রোটিন কি হয়ে যায়? সক্রিয় প্রোটিন হয়ে যায়। আশা করি এই প্রোটন মোটিভ ফোর্সের ব্যাখ্যা আমি তোমাদেরকে দিতে পারছি। এইবার আসো, এ তো সক্রিয় হয়ে গেল, এখন এর কাজটা কি? এর কাজটা কি আমরা একটু দেখি। তাহলে আমি এগুলো একটু মুছে দিচ্ছি। দেখো প্রোটন মোটিভ ফোর্স আমি মুছে দিচ্ছি, প্রোটন মোটিভ ফোর্স মুছে দিচ্ছি। এই দেখো প্রোটন মোটিভ ফোর্স আমি মুছে দিচ্ছি। এই দেখো প্রোটন মোটিভ ফোর্স আমি মুছে দিচ্ছি। এই দেখো সক্রিয় প্রোটিন এখন তোমাদের কি করবে? সক্রিয় প্রোটিন কি করবে দেখো, একদম সোজা। মনে রাখবা মূলের ভিতরে একটা পার্থক্য সৃষ্টি হয়েছে, মানে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে। আমাদের উচিত এই ইমব্যালেন্সকে কি করা? ব্যালেন্স করা। কি করা? ব্যালেন্স করা। এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? সো এখন এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব সেটাই হচ্ছে কথা। মনে রাখবা, খেয়াল করো এক সময় এখানে পজিটিভ চার্জ বেশি ছিল, প্রোটন পাম্প করার কারণে পজিটিভ চার্জ কমে গেছে। এই লাইনটা ফোকাস করলে হয়ে যাবে। আচ্ছা দেখো, দুঃখিত, দেখো এখানে আগে প্রোটন পাম্প করার আগে চার্জ বেশি ছিল, প্রোটন পাম্প করার কারণে চার্জ কমে গেছে। তার মানে এখানে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়েছে না? তো এটাকে ব্যালেন্স করতে হবে। আগে পজিটিভ চার্জ বেশি ছিল, এখন পজিটিভ চার্জ কম, মানে আগের মতো নিয়ে আসতে হবে। এখন দেখো যেহেতু পজিটিভ চার্জ কমে গেছে, তাই আমার চেষ্টা থাকবে মাটি থেকে একটা পজিটিভ চার্জ ভিতরে নিয়ে আসার জন্য, যাতে পজিটিভ চার্জ যেটা কম ছিল সেটা আবার ব্যালেন্স করে বেশি হয়ে যায়, তাই না? দেখো আগে বেশি ছিল, পরে কম হয়ে গেছে। তো এখন এটা তো ইমব্যালেন্স, এখন আমাকে এটাকে ব্যালেন্স করতে হবে, মানে কমটাকে আবার বেশি করতে হবে। এখন কমটাকে যদি বেশি করতে হয়, তাহলে মাটি থেকে একটা পজিটিভ চার্জই তো আনতে হবে, কারণ পজিটিভ চার্জ যদি তুমি মাটি থেকে আনো তাহলেই কিন্তু বেড়ে যাবে। তাই এই সক্রিয় প্রোটিন কি করবে? মাটি থেকে, দেখো তীর চিহ্নটা দেখো, এই মাটি থেকে একটা পজিটিভ চার্জ নিয়ে আসবে, এবং পজিটিভ চার্জটা হচ্ছে K+। দেখো মাটি থেকে পজিটিভ চার্জটা চলে আসছে। এই যে এখানে যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা সৃষ্টি হয়েছে, সেটাকে ব্যালেন্স করার জন্য, মানে পার্থক্যটা সৃষ্টি হয়েছে। গ্রেডিয়েন্ট মানে কি? পার্থক্য। এই যে পার্থক্যটা সৃষ্টি হয়েছে, পার্থক্যটাকে ব্যালেন্স করার জন্য আমাকে পজিটিভ চার্জ আনতে হয়েছে এই সক্রিয় প্রোটিনের মাধ্যমে। দেখো এখন কিন্তু চার্জ কম বেশি বলতে পারবা না, এখন কি হয়ে গেছে? এখন এগুলো আর নাই। এখন এখানে কি হয়ে গেছে বলো তো? চার্জ ব্যালেন্স হয়ে গেছে। খুব সুন্দর, দেখছো কেন আমি বাইরে থেকে পজিটিভ চার্জ আনছি? বুঝছো? কারণ এতক্ষণ ধরে পজিটিভ চার্জ কম ছিল, কমে গেছিল,
তাই আমি বাইরে থেকে পজিটিভ চার্জ এনে সেটাকে ব্যালেন্স করে দিছি। দেখো চার্জ সুন্দর করে ব্যালেন্স হয়ে গেছে। এখন দেখো যে একটু চিন্তা করো যে বাবা যে তার অবাধ্য সন্তানগুলোকে বের করে দিছে, এখন বাবা চাইছিল তাদেরকে আবার ব্যাক করাইতে, মানে ঘরে ঢুকাইতে, কিন্তু অনেক খুঁজছে যে এ তো বেশি জেদি, বুঝছো, অবাধ্য সন্তানগুলো একটু জেদি হয়, তারা কোথায় হারাই গেল, কোথায় চলে গেল। বাবা অনেক খুঁজতেছে তাদেরকে ব্যাক করার জন্য। তাহলে বাবার মাঝে একটা শূন্যতা সৃষ্টি হয়েছে। এখন বাবা সেই শূন্যতা পূরণ করার জন্য চিন্তা করলো দত্তক নিবে। দত্তক নিবে কাকে? ধরো ছেলে হারাই গেছে না, এটা যদি ছেলে হয়, অবাধ্য ছেলে, তাহলে ছেলের বিনিময়ে ছেলেই নিবে, মেয়ে নিবে না। তো ছেলে হচ্ছে পজিটিভ চার্জ, তাই দত্তক নিবে এখান থেকে একটা পজিটিভ চার্জওয়ালাকে নিবে, এবং পজিটিভ চার্জটা হচ্ছে কে প্লাস। দত্তক নিছে সেমই হইতে হবে, ছেলে যেহেতু পজিটিভ, এই ছেলে সেরকম আরেকটা ছেলেই তো নিতে হবে, মানে পজিটিভ চার্জওয়ালা। এই কে প্লাসকে ভিতরে ঢুকে দিবে। যখনই কে প্লাস ভিতরে ঢুকে যাবে, মানে পজিটিভ চার্জ ভিতরে ঢুকে যাবে, তখন এতক্ষণ ধরে যে চার্জ কমটা ছিল সেটা ব্যালেন্স হয়ে আবার বেশির মতো হয়ে যাবে। দ্যাট মিনস এখন কি হয়ে গেছে? চার্জ ব্যালেন্স হয়ে গেছে। দ্যাট মিনস এখানে কি হয়ে গেছে দেখো তো, এখন আর কম বেশি নাই, এখন চার্জ আগের মতো হয়ে গেছে। চার্জ কি হয়ে গেছে? এখন কি আগের মতো আছে? আগের মতো নাই, এখন চার্জ ব্যালেন্স হয়ে গেছে। এখন চিন্তা করো ব্যাপারটা এরকম যে যে ছেলেটা হারাই গেছিল, অবাধ্য ছেলেটা যে হারাই গেছিল, এই অবাধ্য ছেলেটা ঠিক করলো বাড়িতে ফিরবে, মানে সে বাইরে তার ভালো লাগতেছে না, সে বাড়িতে ফিরবে, এবং বাইরে চলাটা একা একা চলাটা অনেক টাফ মনে করতেছে, সে বাড়িতে ফিরতে চাচ্ছে, এবং বাবাও তো তার হারানো ছেলেকে ফিরে পেতে চাই। যে বাবা যখন জানতে পারলো যে হারানো ছেলে আসতেছে, তখন বাবা খুশি। দ্যাট মিনস এই হারানো ছেলে হচ্ছে এইচ প্লাস, সে আবার ঘরে ঢুকতে চাচ্ছে। এখন চিন্তা করো, এই হারানো ছেলে যদি ঘরে ঢুকতে চাই, ধরো ঢুকাই দিলাম এই হারানো ছেলেকে, আমি এই যে এইচ প্লাসটাকে আমি ঘরে ঢুকাই দিলাম। এখন চিন্তা করো, যদি আমি একে ঘরে ঢুকাই দিই, তাহলে এতক্ষণ ধরে যে চার্জ ব্যালেন্সটা ছিল, সে চার্জ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। ব্যালেন্সটা কি? এই যে দত্তক নিয়েছিলাম, দত্তক নিয়ে কি করছিলাম? ব্যালেন্স করে দিয়েছিলাম। এখন ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে না, কারণ দত্তকও আছে, হারানো ছেলেটাও ফিরে পাইছে, এখন তো সংখ্যায় বেশি হয়ে গেল না, সংখ্যায় বেশি হয়ে গেল না, দত্তকও চলে আসলো, হারানো ছেলেও চলে আসলো, বেশি হয়ে গেল না, মানে ব্যালেন্সটাও নষ্ট হয়ে গেল না। এখন এই ব্যালেন্সটাকে নষ্ট করার জন্য আমরা এই ব্যালেন্সটা নষ্ট হয়ে গেল না, তো এই ব্যালেন্স নষ্ট হওয়াটাকে যদি আমি আবার ব্যালেন্স করতে চাই, তা আমি চিন্তা করব এই পজিটিভ চার্জের পাশাপাশি যদি একটা নেগেটিভ চার্জ চলে আসতো, তাহলে প্লাস মাইনাসে জিরো হয়ে যেত। মানে এতক্ষণ ধরে যে চার্জ ব্যালেন্সটা আছে, সে যদি একলা প্রবেশ করে, তাহলে চার্জ ব্যালেন্সটা নষ্ট হয়ে যাবে। কেন? এখানে অলরেডি পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে, এইচ প্লাস ঢুকার কারণে আবার পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। খেয়াল দেখো, এই যে পজিটিভ চার্জ, এটা ঢুকার কারণে আবার পজিটিভ চার্জ বেড়ে যাচ্ছে। যেহেতু পজিটিভ চার্জ বাড়তে দেওয়া যাবে না, ব্যালেন্স রাখতে হবে, তাই পজিটিভের পাশাপাশি তার একটা জীবনসঙ্গী নিয়ে আসতে হবে। আর জীবনসঙ্গী সবসময় বিপরীত হয়। এ যদি পজিটিভ হয়, জীবনসঙ্গী কখনো পজিটিভ হবে না, তাই না? মানে বিপরীত হচ্ছে কি? এ মাইনাস মানে অ্যানায়ন, এই যে অ্যানায়নটা এবার জীবনসঙ্গী আর কি, এই ছেলের জীবনসঙ্গীকে নিয়ে একসাথে ঢুকছে, এই যে জীবনসঙ্গীও চলে আসছে। এখন দেখো, এটা প্লাস এটা মাইনাস, তাহলে প্লাস মাইনাসে কি? জিরো। প্লাস মাইনাসে কি? জিরো, তাই না? প্লাস মাইনাসে কি? জিরো। তাহলে চার্জ আগের মতোই ব্যালেন্স আছে। যদি সেই ছেলেটা একলা ঢুকতো, তাহলে চার্জ আগের মতো থাকতো না, পজিটিভ চার্জ বেড়ে যেত। যেহেতু সে তার জীবনসঙ্গী সবসময় বিপরীত হবে, অ্যানায়নকে নিয়ে ঢুকছে, তাই পজিটিভ নেগেটিভ ইকুয়াল টু জিরো, মানে চার্জ ব্যালেন্স আছে। এখন খেয়াল করো, এটা হচ্ছে প্রোটন আর এটা হচ্ছে অ্যানায়ন। তুমি আমাকে বলো, এই প্রোটন আর অ্যানায়ন একসাথে ঢুকছে না আলাদা আলাদা ঢুকছে? এই প্রোটন তার জীবনসঙ্গী নিয়ে অ্যানায়নকে নিয়ে একসাথে ঢুকছে, তাই এই মতবাদের নাম প্রোটন অ্যানায়ন কো। দেখো, প্রোটন অ্যানায়ন একসাথে পরিবাহিত হয়, প্রমাণ পাইছ যে প্রোটন অ্যানায়ন একসাথে পরিবাহিত হয়েছে। যেহেতু মাটির বাইরে থেকে কে প্লাসটা অটোমেটিকলি আসছে, মানে হচ্ছে ধরো
যে এখানে যে চার্জ ইমব্যালেন্স ছিল, এই চার্জ ইমব্যালেন্স করার জন্য যেহেতু অটোমেটিক ভাবে আসছে, তাই আমরা বলবো এই ক্ষেত্রে এই জায়গায় এটিপি লাগবে না। এই জায়গায় কি লাগবে না? এটিপি লাগবে না। যেমন এই জায়গায় এটিপি লাগছিল কেন? কারণ আমরা এই এইচ প্লাস গুলোকে জোর করে পাঠিয়ে দিয়েছিলাম। এখন এই ক্ষেত্রে কে প্লাস যে মাটি থেকে মূলে আসলো, সেটা অটোমেটিক আসছে কেন বলতো? কারণ হচ্ছে এখানে চার্জ ইমব্যালেন্স ছিল, মানে পজিটিভ চার্জ কম ছিল। তো পজিটিভ চার্জ কমটাকে ব্যালেন্স করার জন্যই তো কে প্লাসটা আসছে অটোমেটিক। যেহেতু এখানে অটোমেটিক আসছে, তাই এখানে এই জায়গায় কোনো এটিপি লাগবে না। তো এই জায়গায় এটিপি থাকলে এই জায়গায় বলবো আমরা নিষ্ক্রিয় পরিশোষণ। আর এই জায়গায় যেহেতু এটিপি লাগছিল, তাই এটাকে বলবো সক্রিয় পরিশোষণ, কারণ এটিপি মানে সক্রিয় পরিশোষণ, এটিপি না লাগলে বলবো নিষ্ক্রিয় পরিশোষণ। আচ্ছা, এখন এই এইচ প্লাস আর এ মাইনাস যে এখানে আসলো, হ্যাঁ, খেয়াল করে দেখো এই এইচ প্লাসটা কিন্তু আমরা জোর করে আনছি। কারণ হচ্ছে এতক্ষণ ধরে এখানে চার্জ ব্যালেন্স ছিল। দেখো ভালোভাবে খেয়াল করে, এখানে কিন্তু চার্জ ব্যালেন্স ছিল। তো চার্জ ব্যালেন্স থাকলে তো হইছে, আমার আনা নেওয়ার কোনো দরকার নেই। কিন্তু যখন এইচ প্লাসটা ঢুকতে চাইলো, তার মানে এটা এক পর্যায়ে জোর করে ঢুকতে চাইছে। বিকজ এতক্ষণ ধরে চার্জ ব্যালেন্স ছিল, চার্জ ব্যালেন্স থাকলে আসার দরকার নেই। যেহেতু এটা জোর করে ঢুকতে চাইছে, তাই এই ক্ষেত্রেও কি লাগবে? এই ক্ষেত্রেও কি লাগবে? এটিপি লাগবে। তাই এই ক্ষেত্রেও কি লাগবে? এটিপি লাগবে, মানে এটিপি ভেঙে গিয়ে এটার মতো এটিপি ভেঙে গিয়ে এডিপি আর ইনঅর্গানিক ফসফেট হবে এটিপিএস এনজাইমের মাধ্যমে। মানে এই ক্ষেত্রে এটিপি লাগবে, এটাকে আমরা বলবো সক্রিয় পরিশোষণ, যেহেতু এটিপি লাগে সক্রিয় পরিশোষণ। তাই দেখবা এই প্রোটন অ্যানায়ন কোট্রান্সক্রিপ্টকে বলা হয় সক্রিয় পরিশোষণ। কেন বলা হয় বলো? সক্রিয় পরিশোষণ কেন বলা হয়? কারণ এটিপি লাগতেছে। আশা করি বুঝতে পারছো।